আজ থেকে প্রায় 4000 বছর আগে ইউফ্রেটিস নদীর তীরে একটা শহর ছিল, পৃথিবীর সবচেয়ে ধনী শহর। নাম তার ব্যাবিলন। সেই শহরে কোনো তেল ছিল না, কোনো সোনার খনি ছিল না, এমনকি উর্বর জমিও ছিল না বললেই চলে। তবুও ব্যাবিলন হয়ে উঠেছিল ইতিহাসের অন্যতম ধনী সভ্যতা। কিভাবে? কারণ ব্যাবিলনের মানুষ টাকা সম্পর্কে এমন কিছু নিয়ম জানত যেগুলো আজও সমান সত্য। আজকের ভিডিওটা জর্জ এস ক্লাসেনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বই থেকে নেওয়া আইডিয়ার উপর ভিত্তি করে তৈরি, যেখানে প্রাচীন ব্যাবিলনের গল্পের ছাঁচে টাকার চিরন্তন নিয়মগুলো শেখানো হয়েছে। চলুন আমরাও সেই শহরে একবার ঢু মারি। ক্লাসেনের বইতে একটা চরিত্র আছে, আরকাদ, ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষ। বইয়ের গল্প অনুযায়ী আরকাদ ছিলেন সাধারণ এক লেখকের ছেলে, কোনো রাজবংশের সন্তান নন, কোনো উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি। তার ছোটবেলার বন্ধুরা একদিন তার কাছে এসে জিজ্ঞেস করল, আমরা সবাই একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, একই কাজ শিখেছি, তাহলে তুমি এত ধনী হলে কিভাবে, আর আমরা এখনো দিন আনি দিন খাই? আরকাদের উত্তরটাই এই পুরো বইয়ের মূল কথা। তিনি বললেন, তোমরা টাকা রোজগার করো, কিন্তু সেই টাকা তোমাদের হাত থেকে পিছলে বেরিয়ে যায়। আমিও রোজগার করি, কিন্তু আমি শিখেছি কিভাবে সেই টাকার একটা অংশ ধরে রাখতে হয়, এবং সেই ধরে রাখা অংশকেই কিভাবে আরও টাকা তৈরি করতে কাজে লাগাতে হয়। আজকে আমরা আমাদের সেই শিক্ষাগুলো নিয়ে কথা বলবো, কিন্তু ব্যাবিলনের ভাষায় নয়, আমাদের আজকের বাংলা জীবনের গল্প আর উদাহরণ দিয়ে। প্রথম শিক্ষা, তোমার আয়ের একটা অংশ নিজের জন্য রাখো। বইয়ের গল্পে আরকাদ তার বন্ধুদের একটা সহজ নিয়ম শিখিয়েছিলেন। তুমি যা আয় করো তার একটা অংশ তোমার নিজের জন্য রেখে দাও। নিয়মটা শুনতে সহজ, কিন্তু আরকাদ এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝিয়েছিলেন। তিনি বলেননি যা বাঁচে তা জমাও, তিনি বলেছিলেন আয় হাতে আসার সাথে সাথেই প্রথমে একটা অংশ সরিয়ে রাখো, অন্তত 10 ভাগের 1 ভাগ। কেন এই পার্থক্যটা এত জরুরি? কারণ মানুষ তার আয়ের সমান করেই খরচ বাড়িয়ে ফেলে। মাইনে যত বাড়ে খরচও তত বাড়ে। ফলে যা বাঁচবে তা জমাবো এই পরিকল্পনায় কোনোদিন কিছু বাঁচেই না। দুর্গাপুরের একজন ভদ্রলোক, ধরা যাক তার নাম তপনবাবু, এক কারখানায় কাজ করতেন, মাইনে মাসে 22,000 টাকা। তিনি প্রথম মাইনে পাওয়ার দিনই ব্যাংকে গিয়ে একটা নিয়ম করলেন, মাইনে ঢোকার সাথে সাথে 2200 টাকা অর্থাৎ 10 ভাগের 1 ভাগ সরাসরি আরেকটা অ্যাকাউন্টে চলে যাবে, যেটা তিনি ছোবেন না। প্রথম কয়েক মাস কষ্ট হয়েছিল, কিন্তু তপনবাবু লক্ষ্য করলেন বাকি টাকাতেই তার সংসার চলে যাচ্ছে, কারণ মানুষ যা হাতে পায় তার মধ্যেই খরচ মানিয়ে নেয়। 10 বছর পর তপনবাবুর কাছে একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে, শুধু এই একটা অভ্যাসের জন্য। আরকাদ তার বন্ধুদের যা বলেছিলেন সেটাই তপনবাবুর জীবনে সত্যি হয়েছে। গল্পে আরকাদ দ্বিতীয় যে শিক্ষাটা দিয়েছিলেন সেটা হলো, তোমার সোনাকে কাজ করতে দাও যাতে সেটা নিজে থেকেই বাড়তে পারে। আরকাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটা সোনার মুদ্রাকে যদি তুমি একটা কৃতদাসের মতো কাজে লাগাও, সেই মুদ্রা তোমার জন্য আরেকটা সন্তান তৈরি করবে, আর সেই সন্তান আরেকটা সন্তান তৈরি করবে, এভাবেই সম্পদ বাড়ে। আজকের ভাষায় বললে এটাই হলো বিনিয়োগ আর কম্পাউন্ডিং। মাটির নিচে পুঁতে রাখা সোনা কখনো নতুন সোনা তৈরি করে না, ব্যাংকের লকারে রাখা টাকাও না। কিন্তু সেই একই টাকা যদি একটা ভালো জায়গায় বিনিয়োগ করা হয়, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা একটা ছোট ব্যবসায়, তাহলে সেটা সময়ের সাথে নিজে থেকেই বাড়তে থাকে। দুজন বন্ধু রাহুল আর সুমন দুজনেই 1 লাখ টাকা পেল। রাহুল সেই টাকা বাড়ির আলমারিতে নগদ রেখেই দিল। 15 বছর পরে টাকাটা এখনও 1 লাখই আছে, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। সুমন একই 1 লাখ টাকা একটি ভালো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলো। 15 বছর পরে সেই টাকা প্রায় 4-5 লাখ টাকায় পৌঁছে গেল। দুজনের কাছেই শুরুতে সমান টাকা ছিল, পার্থক্যটা শুধু একটাই, একজন টাকা বসিয়ে রেখেছিল আর অন্যজন টাকাকে কাজ করিয়েছিল। তৃতীয় শিক্ষা, ক্ষতি থেকে নিজেকে রক্ষা করো। বইয়ের একটা বিখ্যাত গল্প আছে। আরকাদের এক বন্ধু তার সঞ্চিত টাকা একজন ইটভাটার মালিকের কাছে দিয়েছিলেন। যে লোকটা দাবি করেছিল সে লোহিত সাগর থেকে দুর্লভ রত্ন পাথর আমদানি করবে, কিন্তু লোকটার রত্ন পাথরের ব্যবসা সম্পর্কে কোনো প্রকৃত জ্ঞানই ছিল না।
ফলে পুরো টাকাটাই ডুবে যায়। এই থেকেই আরকাদ তৃতীয় শিক্ষাটা দেন, তোমার সঞ্চয়কে ক্ষতি থেকে রক্ষা করো। এর মানে এই নয় যে রিস্ক নেওয়া যাবে না। এর মানে হলো যেখানে তোমার নিজের জ্ঞান বা অভিজ্ঞতা নেই সেখানে টাকা ঢালার আগে দুবার ভাবো, আর শুধু বেশি লাভের প্রতিশ্রুতি দেখে সিদ্ধান্ত নিও না। আমাদের চারপাশে এই গল্পটা আজও ঘটে। হাওড়ার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার পেনশনের পুরো টাকা একজন পরিচিত লোকের কথায় একটা চিটফান্ড স্কিমে ঢেলে দিয়েছিলেন, যেখানে প্রতি মাসে 5% রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এত বেশি রিটার্ন বাস্তবে কোনো বৈধ স্কিমে সম্ভবই নয়, কিন্তু লোভ আর বিশ্বাসের কারণে তিনি যাচাই করেননি। 1 বছরের মধ্যে সেই কোম্পানি উধাও হয়ে যায়। আরকাদ বলতেন, যে কোনো বিনিয়োগের আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজে এই ব্যবসাটা বুঝি নাকি শুধু কারো কথায় বিশ্বাস করছি। আর সবসময় এমন মানুষের পরামর্শ নাও যাদের সত্যি এই বিষয়ে অভিজ্ঞতা আছে, যে শুধু বড় বড় কথা বলে তার নয়। চতুর্থ শিক্ষা, নিজের বাসস্থানকে লাভজনক বিনিয়োগ বানাও। আরকাদ বলেছিলেন, যে মানুষ সারা জীবন ভাড়া বাড়িতে থাকে সে প্রতি মাসে একটা টাকার স্রোত অন্যের পকেটে ঢেলে দিচ্ছে, যেটা কোনোদিন তার কাছে ফিরে আসবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ ভারসাম্যের কথা বলা দরকার। এর মানে এই নয় যে শহরে এসে প্রথম দিনই বাড়ি কিনে ফেলতে হবে বা সাধ্যের বাইরে লোন নিতে হবে। আরকাদ বলতেন, আগে প্রথম ও দ্বিতীয় শিক্ষা মেনে একটা ভিত্তি তৈরি করো, তারপর যখন সামর্থ্য হবে তখন নিজের একটা ঠিকানা তৈরির কথা ভাবো। নদিয়ার একটা পরিবার, স্বামী স্ত্রী দুজনেই ছোট চাকরি করতেন। 5 বছর ভাড়া বাড়িতে থাকার পর তারা হিসেব করে দেখলেন প্রতি মাসে ভাড়া বাবদ যে টাকা যাচ্ছে সেটা প্রায় একটা ছোট ফ্ল্যাটের ইএমআই এর সমান। তারা সঞ্চয় করে একটা ডাউন পেমেন্ট জমালেন এবং ছোট একটা 2 কামরার ফ্ল্যাট কিনলেন গ্রামীণ এলাকায়, শহরের কেন্দ্রে নয়। এখন তাদের ইএমআই প্রায় আগের ভাড়ার সমান, কিন্তু পার্থক্য হলো এখন প্রতি মাসে টাকাটা তাদের নিজেদের সম্পদ তৈরি করছে, অন্য কারো পকেটে যাচ্ছে না। পঞ্চম শিক্ষা, ভবিষ্যতের আয়ের নিশ্চয়তা তৈরি করো। আরকাদের পঞ্চম শিক্ষাটা ছিল ভবিষ্যৎ নিয়ে। তিনি বলতেন, যৌবনে যে টাকা আয় হয় তার একটা অংশ এমনভাবে সরিয়ে রাখা উচিত যাতে বার্ধক্যে এবং পরিবারের জন্য একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা থাকে। ব্যাবিলনে এটা করা হতো সম্পত্তি বা ব্যবসার অংশীদারিত্বের মাধ্যমে। আজকের ভাষায় এটাই হলো পেনশন ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। মালদার একজন ভদ্রলোক, যিনি একটা মুদির দোকান চালাতেন, 40 বছর বয়স পর্যন্ত তিনি সব আয় দোকানেই খাটাতেন, আলাদা কোনো সঞ্চয় ছিল না। 60 বছর বয়সে শরীর আর সায় দিল না, দোকান বন্ধ করতে হলো। তখন দেখা গেল হাতে তেমন কিছু নেই, ছেলের ওপর নির্ভর করতে হচ্ছে। এদিকে তার প্রতিবেশী একই পেশায় একই বয়সে, কিন্তু তিনি 40 বছর বয়স থেকেই প্রতি মাসে কিছু একটা পেনশন স্কিমে দিতেন। 60 বছরের দোকান বন্ধ করলেও তার হাতে একটা নিয়মিত মাসিক আয় ছিল। আরকাদ বলতেন, তারুণ্যের রোজগারের সময়ই বার্ধক্যের নিরাপত্তার ভিত্তি তৈরি করতে হয়, কারণ যখন বয়স হয়ে যায় তখন আর নতুন করে শুরু করার শক্তি বা সময় কোনোটাই থাকে না। ষষ্ঠ শিক্ষা, নিজের আয় ক্ষমতা বাড়াও। আরকাদের শেষ এবং গুরুত্বপূর্ণ শিক্ষাটা ছিল নিজের দক্ষতা নিয়ে। তিনি বলতেন, যে মানুষ নিজের কাজে যত দক্ষ তার আয় ক্ষমতাও তত বাড়বে, আর আয় ক্ষমতা না বাড়লে সঞ্চয়ের পরিমাণটাও এক জায়গায় আটকে থাকে। গল্পে একটা চরিত্র আছে, একজন রথ নির্মাতা যে শুধু পুরনো পদ্ধতিতে কাজ করত। তার পাশের কারিগর নতুন নতুন কৌশল শিখত, আরও ভালো রথ বানাতে শুরু করলো এবং তার কাজের চাহিদা বাড়তে থাকলো। এটা আজকের দিনেও সমান প্রযোজ্য। মেদিনীপুরের একজন দর্জি বহু বছর ধরে একই পুরনো ডিজাইনে কাজ করতেন, ব্যবসা এক জায়গায় আটকে ছিল। তার ছেলে ইউটিউব দেখে নতুন ডিজাইনার ব্লাউজ পিসের ট্রেন্ড শিখল, ইনস্টাগ্রামে কাজ দেখানো শুরু করলো। 2 বছরের মধ্যে তাদের অর্ডার 3 গুণ বেড়ে গেল। আরকাদ বলতেন, সঞ্চয় আর বিনিয়োগ শেখা যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি নিজের পেশাগত দক্ষতা বাড়াতে থাকা, কারণ আয়ের উৎসটাই যদি শক্তিশালী না হয় তাহলে বাকি সব নিয়মই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। চলুন দেখি ব্যাবিলনের এই পুরনো শিক্ষাগুলো আজকের একজন মানুষের জীবনে দেখতে কেমন লাগে। রায়গঞ্জের সুদীপের 7 বছর। সুদীপ একটা ছোট্ট ইলেকট্রনিক্সের দোকানে সেলসম্যান হিসাবে কাজ শুরু করেছিলেন, মাইনে মাসে 18,000 টাকা। প্রথম বছর তার অবস্থা ছিল আরকাদের বন্ধুর মতোই, যা আয় হতো সবটাই খরচ হয়ে যেত।
প্রথম বছরে সুদীপ একটা নিয়ম করলেন, মাইনের 10% মানে 1800 টাকা প্রতি মাসে আলাদা অ্যাকাউন্টে চলে যাবে। এটাই ছিল আরকাদের প্রথম শিক্ষা, নিজের জন্য রাখা। তৃতীয় বছরে তার কাছে প্রায় 70,000 টাকা জমেছিল। বন্ধুর পরামর্শে তিনি পুরো টাকাটা একজন পরিচিত লোকের দ্রুত ডবল করে দেওয়া স্কিমে ঢালতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে খোঁজ নিয়ে দেখলেন লোকটার কোনো বৈধ লাইসেন্স নেই। তিনি পিছিয়ে এলেন। এটাই ছিল তৃতীয় শিক্ষা, ক্ষতি থেকে রক্ষা করা। পঞ্চম বছরে তিনি একটা সরকারি অনুমোদিত মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করলেন এবং পাশাপাশি ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের নতুন কোর্স করলেন। এতে তার দোকানে নতুন একটা সার্ভিসিং সেকশন খোলা গেল, যেখান থেকে বাড়তি আয় আসতে থাকলো। এটা ছিল ষষ্ঠ শিক্ষা, নিজের দক্ষতা বাড়ানো। 7 বছর পর সুদীপের সঞ্চয় এখন প্রায় 4 লাখ টাকা এবং তিনি সম্প্রতি একটা ছোট ফ্ল্যাটের জন্য ডাউন পেমেন্ট জমিয়ে ফেলেছেন। সুদীপের মাইনে এখনও খুব বেশি বাড়েনি, কিন্তু আরকাদ যেমন বলেছিলেন, টাকার পরিমাণ নয়, টাকার সাথে আচরণটাই আসল পার্থক্য তৈরি করে। আরকাদের গল্পে তার বন্ধুরা যে ভুলগুলো করেছিলেন, আমরা আজও সেই একই ভুল করি। প্রথম ভুল, যা বাঁচবে তা সঞ্চয় করব, এই চিন্তা। বাস্তবে কখনো কিছু বাঁচে না, কারণ খরচ সবসময় আয়ের সমান হয়ে যায়। সঞ্চয়টা আগে আলাদা করতে হয়, তারপর বাকি দিয়ে খরচ চালাতে হয়। দ্বিতীয় ভুল, না বুঝে বিনিয়োগ করা, শুধু কারো কথায় বিশ্বাস করে। আরকাদের বন্ধু রত্ন পাথরের ব্যবসায় টাকা হারিয়েছিলেন কারণ তিনি নিজে কিছুই যাচাই করেননি। তৃতীয় ভুল, সারা জীবন ভাড়ায় থেকে নিজের কোনো ভিত্তি তৈরি না করা, অথচ সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত বড় বাড়ি কেনার চেষ্টা করা। দুটোই ভারসাম্যহীনতা। চতুর্থ ভুল, তারুণ্যে বার্ধক্যের কথা না ভাবা। যৌবনে মনে হয় অনেক সময় আছে, কিন্তু সময় ফুরিয়ে গেলে আর ফিরে আসে না। পঞ্চম ভুল, নিজের দক্ষতা বাড়ানো বন্ধ করে দেওয়া। আয়ের উৎস এক জায়গায় দাঁড়িয়ে গেলে যত নিয়মই মানা হোক, বৃদ্ধির গতি কমে যায়। চলুন শেষ করি আরকাদের শিক্ষাগুলোকে একটা বাস্তব পরিকল্পনায় সাজিয়ে। আজ রাতে হিসেব করুন আপনার মাসিক আয়ের ঠিক 10% কত টাকা হয়। এই সংখ্যাটাই হবে আপনার নিজের জন্য রাখা অংশ। এই সপ্তাহে মাইনে পাওয়ার দিনই সেই 10% আলাদা অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য একটা অটো ট্রান্সফার সেট করুন। এই মাসে কোনো বিনিয়োগের প্রস্তাব পেলে টাকা দেওয়ার আগে যাচাই করুন লাইসেন্স আছে কিনা এবং প্রতিশ্রুত রিটার্ন বাস্তবসম্মত কিনা। এই 3 মাসে নিজের পেশায় এমন একটা নতুন দক্ষতা শিখুন যা আপনার আয় ক্ষমতা বাড়াতে পারে। একটা কোর্স, একটা সার্টিফিকেট বা নতুন একটা টুল শেখা। এই বছরে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করুন বার্ধক্যের জন্য। পেনশন স্কিম, ইন্স্যুরেন্স বা দীর্ঘমেয়াদী এসআইপি। আর সুযোগ পেলে জর্জ এস ক্লাসনের দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটা পড়ুন। এই ভিডিওতে যা বললাম সেটা এই গল্পের একটা ছোট্ট অংশ মাত্র। 4000 বছর আগে ব্যাবিলনের মানুষ যা জানত আজও তার সমান সত্য, কারণ টাকার নিয়ম মানুষের স্বভাবের সাথে জড়িত, আর মানুষের স্বভাব খুব বেশি বদলায়নি। আরকাদ ধনী হয়েছিলেন কোনো জাদুমন্ত্রে নয়, কয়েকটা সহজ অভ্যাসে, যেগুলো তিনি বছরের পর বছর ধরে মেনে চলেছিলেন। নিজের জন্য রাখা, সেই টাকাকে কাজে লাগানো, ক্ষতি থেকে রক্ষা করা, নিজের ভিত্তি তৈরি করা, ভবিষ্যতের নিশ্চয়তা গড়া আর নিজের দক্ষতা বাড়ানো। আপনার ব্যাবিলন আজ থেকেই শুরু হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আরকাদের কোন শিক্ষাটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে।